প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এলাম ধ্বনির দ্বিতীয় পর্ব নিয়ে। যদিও আমি ইতি পর্বে 1 নম্বর পর্বে আমরা স্বরধ্বনি কাকে বলে, স্বরবর্ণ কাকে বলে বা ধ্বনি কাকে বলে এটা আমরা আলোচনা করেছি। তাই এখনও পর্যন্ত যারা প্রথম পার্টটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। আজকের আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কী, ব্যঞ্জন ধ্বনিকে কত ভাগে ভাগ করা হয় তার পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় 2-1টি প্রশ্ন এসেই থাকে। তা কাজেই চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না স্কিপ করে আমরা কিন্তু দেখি। তো আমি রয়েছি তোমাদের সাথে কামদেব স্যার, তোমরা দেখছো বাংলা প্রতিভা চ্যানেল। দেখো, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে সেটা জানার আগে আমরা দেখব ব্যঞ্জন বর্ণ কাকে বলে। না ক, খ, গ, ঠিক তো? তাহলে ক, খ, গ এগুলো হচ্ছে কি না ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলো একা একা উচ্চারিত হতে পারে না, অন্য ধ্বনির অন্য স্বরধ্বনির সাহায্য নেয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। উদাহরণ ধরো ক, দেখো ক ডাকলে তার সাথে অ আসছে, তো দেখো অ আসছে। খ, খর সাথে কি আসছে? অ আসছে, আসছে তো? তাহলে খকে একা একা উচ্চারিত হলো? নিশ্চয়ই নয়। তাহলে তার সাথে কিন্তু অ উচ্চারণ হচ্ছে, তাই একা একা উচ্চারিত হয় না, স্বরধ্বনির সাহায্য নেয়। তাই খকে বা ককে বা এই ধরনের বর্ণকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর একটা মনে রাখবে, এই অকে বলা হয় নিহিত স্বর, অকে বলা হয় নিহিত স্বর, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে ব্যঞ্জন ধ্বনি তাহলে কয়টি? ব্যঞ্জন ধ্বনি হলো 39টি, মনে রাখবে 39টি, 3 নয় 39টি। আর স্বরধ্বনি হচ্ছে বা স্বরবর্ণ হচ্ছে কয়টি? না 11টি। তাহলে কত হলো? তাহলে 50টি কিন্তু বর্ণমালায় তাহলে মোট কয়টি বর্ণ রয়েছে? 50টি বর্ণ রয়েছে। বুঝতে পেরেছো? এবার চলে যাচ্ছি, ব্যঞ্জন ধ্বনিগুলোকে মোট কটি ভাগে ভাগ করা হয়? না ব্যঞ্জন ধ্বনিকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী আর উচ্চারণ প্রকৃতি অনুযায়ী। এবারে ব্যঞ্জন ধ্বনি তাহলে কটা বললাম? 39টি বললাম। তবে ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। কয়টি কি ব্যঞ্জন বলা হয়? স্পর্শ ব্যঞ্জন। কয়টি বর্ণকে? 25টি ব্যঞ্জনকে। এই 25টি ব্যঞ্জনকে বা ব্যঞ্জন ধ্বনিকে আমরা কিন্তু উচ্চারণ অনুযায়ী 5টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। অর্থাৎ যখন আমরা ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে ডাকবো, তখন মুখের কোনো না কোনো অংশ স্পর্শ করে উচ্চারিত হয় বলে এই 25টি ব্যঞ্জনকে স্পর্শধ্বনি বলে। যখন আমরা ক ডাকছি, ক, খ, গ, কোথায় উচ্চারণ হচ্ছে বলো তো? অবশ্যই কণ্ঠায় উচ্চারণ হচ্ছে। তাই ক, খ, গ, ঘ, উ এটাকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী, অর্থাৎ কোথায় উচ্চারণ হচ্ছে, এই 25টি ব্যঞ্জন যখন আমরা ডাকছি কোথায় উচ্চারণ হচ্ছে? না কণ্ঠে উচ্চারণ হচ্ছে। তাই প্রথম ক, খ, গ এই 5টিকে প্রথমে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন বা কণ্ঠধ্বনি। বুঝতে পেরেছো? এই স্পর্শ ব্যঞ্জন উচ্চারণ প্রকৃতিতে কি সেটা আমরা পরে জানছি, কিন্তু আপাতত ভাবে আমরা এই 25টি ব্যঞ্জনকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই 5টি ভাগে কি কি? না কণ্ঠ, যেগুলো কণ্ঠায় উচ্চারিত হচ্ছে ক, খ, গ, ঘ, উ তাকে বলা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী কণ্ঠধ্বনি। যেটা হচ্ছে তালুধ্বনি কোনগুলো বা তালুধ্বনি কাকে বলা হয়? না সেটা হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, চ, ছ এগুলো উচ্চারণ করতে গিয়ে দেখা যাচ্ছে জিভটা কিন্তু উপরের যে শক্ত অংশটা বা জিভের শেষে দাঁতের শেষে যে শক্ত অংশটা মাংসটা ওখানে কিন্তু স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, আর ওটাকে বলা হয় তালু। বুঝতে পেরেছো? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় এগুলোকে বলা হচ্ছে কি তালব্য ধ্বনি। মূর্ধাধ্বনি কোনগুলো? না ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এইগুলো উচ্চারণ করার সময় জিভের অগ্রভাগ একদম উপরে যে শক্ত অংশটা রয়েছে, দাঁতের গোড়ার যে মাংসটা রয়েছে তার উপরে যে শক্ত অংশটা রয়েছে ওখানেই কিন্তু উচ্চারণ হচ্ছে জিভের অগ্রভাগ।
ট ঠ ড উচ্চারণ হচ্ছে ওই শক্ত অংশটাই ঠেকছে, তাই এইগুলোকে ট ঠ ড ঢ মূর্ধন্যকে বলা হচ্ছে মূর্ধাধ্বনি। হ্যাঁ, দন্তধ্বনি কোনগুলো? না, ত থ দ, দেখো দাঁতের গোড়ায় কিন্তু উচ্চারণ হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে কি দন্তধ্বনি। আর প ফ ব ভ এগুলো উচ্চারণ হচ্ছে কিন্তু ঠোঁটে, তাই এগুলোকে বলা হচ্ছে ওষ্ঠধ্বনি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এই 5 প্রকার কিন্তু জায়গা জুড়ে কিন্তু 25টি ব্যঞ্জন ধ্বনি কিন্তু উচ্চারিত হয় মুখের বিভিন্ন অংশে, কোথাও ঠোঁটে, কোথাও কণ্ঠে, কোথাও তালুতে, কখনো মূর্ধাতে উচ্চারণ হচ্ছে, তাই এইরকমই একটি নাম রয়েছে। বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা চলে যাব উচ্চারণ প্রকৃতি অনুযায়ী। দেখো, যেগুলো জায়গা অনুযায়ী হচ্ছে সেগুলো তো একটা নাম জেনে নিয়েছি, কিন্তু প্রকৃতি অনুযায়ী, প্রকৃতি মানে যখন কোনো ক ডাকছি সেই কটা কত সময় ধরে ডাকছি, কম সময় ডাকছি না বেশি সময় ধরে ডাকছি, সেই অনুযায়ী একটা নাম রয়েছে। আবার যখন খ ডাকছি সেই খকে যখন ডাকছি তার গাম্ভীর্য বেশি হচ্ছে না গাম্ভীর্য কম হচ্ছে, সেই অনুযায়ী একটা নাম হচ্ছে। দেখো একটু লক্ষ্য করো ভালো করে, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী মোট অনেকগুলো বর্ণকে আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন, সব ব্যঞ্জন ধ্বনি, কিন্তু সব ব্যঞ্জন ব্যাপারটা হচ্ছে কিন্তু ব্যঞ্জন ধ্বনির বিষয় হচ্ছে, কিন্তু ব্যঞ্জন ধ্বনির বিষয় কিন্তু হচ্ছে এখানে। বুঝতে পেরেছ? দেখো এই 25টি ব্যঞ্জনকে আমরা স্পর্শ ব্যঞ্জন বলবো। হ্যাঁ, 25টি ব্যঞ্জনকে হচ্ছে 25টি ব্যঞ্জন ধ্বনিকে স্পর্শ ব্যঞ্জন বলবো। আর এই 25টি ব্যঞ্জনকে কিন্তু 5টি বর্গে ভাগ করা হয়েছে। কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। অর্থাৎ বর্গ কয়টি রয়েছে? 5টি। কয়টি বর্ণকে ভাগ করা হয়েছে না 25টি ব্যঞ্জন বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। দেখো প্রথম বর্গে রয়েছে 5টি, প্রত্যেকটা বর্গে কিন্তু 5টি করে বর্ণ রয়েছে। ক বর্গে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ 5টি। চ বর্গে ঝ, ঞ, অর্থাৎ চ বর্গে 5টি। এই করে মোট কিন্তু ক থেকে ম পর্যন্ত মোট 25টি ব্যঞ্জন ধ্বনি বা 25টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। বুঝতে পেরেছ? এবার দেখো আমি 4টাকে ভালো করে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। বিভিন্ন পরীক্ষায় ছোট থেকে শুরু করে ক্লাস 4 থেকে শুরু করে বিভিন্ন এক্সাম, বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন কিন্তু সরকারি পরীক্ষায় কিন্তু অবশ্যই 2-1টি করে প্রশ্ন এখান থেকে থাকে, তাই অবশ্যই এই 4টা মনে রাখবে বা মুখস্থ করে নেবে। কেমন? দেখো প্রথম কথা হচ্ছে এই যে ব্যঞ্জন বর্ণগুলো লক্ষ্য করছো, এখানে রয়েছে ক, চ, ট, ত, প। এই ক, চ, ট, ত, প মোট 25টি ব্যঞ্জনকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। ক, চ, ট, ত, প 5টি বর্গে ভাগ করা হয়েছে। এই বর্গগুলোকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো লক্ষ্য করো, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ এগুলো লেখা হয়েছে অঘোষ এবং ঘোষ। দেখো তোমরা নিশ্চয়ই ছোটোবেলা থেকে শিখেছো অল্প প্রাণ বর্ণ কাকে বলে, মহাপ্রাণ বর্ণ কাকে বলে, এগুলো কিন্তু তোমরা সহজে কিন্তু মুখস্থ করতে পারবে না। তাই এই জিনিসটাকে 4টাকে যদি মনে রাখো তাহলে অবশ্যই মনে রাখতে পারবে। দেখো মনে করো এইটা হচ্ছে অল্প প্রাণ বা মহাপ্রাণ, অল্প প্রাণ বা মহাপ্রাণ এগুলোকে মনে রাখবো কি করে? ধরো ট, প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, ধরো ট, এই টটাকে তুমি যদি বলে এই টটা অল্প প্রাণ না মহাপ্রাণ না ঘোষ না অঘোষ, কোনটা তুমি করবে, রাইট করবে, কোনটা করে বলো তো? টটাকে আমরা এই 4টা যদি মনে রাখি তাহলে দেখে নেব না টটা কিন্তু প্রথম ঘরে রয়েছে, অল্প প্রাণ ঘরে রয়েছে, তাই এটা হয়ে যাবে অল্প প্রাণ বর্ণ বা অল্প প্রাণ ধ্বনি। যদি ধ দিয়ে দেয়, যদি প্রশ্ন করে এটা অল্প প্রাণ, ধটাকে অল্প প্রাণ ধ্বনি বলে না মহাপ্রাণ ধ্বনি বলে না ঘোষ ধ্বনি বলে না অঘোষ ধ্বনি বলে, আমরা কি করব? 4টা মনে রাখবো। দেখো এই ধটা রয়েছে কত নম্বর ঘরে না ত এর ঘরে রয়েছে, ত, থ, দ, ধ, অর্থাৎ 4 নম্বর ঘরে রয়েছে। 4 নম্বর কি? মহাপ্রাণ, তাহলে ধ হবে মহাপ্রাণ। তাহলে নম্বরটা কিন্তু প্রত্যেকটা ঘরের নম্বরটা মনে রাখা খুব জরুরি। দেখো অল্প প্রাণের ঘরটা, এই যে বর্গটা এটা হচ্ছে মনে রাখো 1 নম্বর ঘর, এটা মহাপ্রাণ, এটা হচ্ছে মনে রাখো 2 নম্বর ঘর, এটা হচ্ছে কত নম্বর ঘর? তাহলে 3 নম্বর, এটা কত? 4 নম্বর, এটা কত? 5 নম্বর ঘর। হয়েছে? এইভাবে মনে রাখবে। মনে রাখার কয়েকটা টেকনিক বলে দিচ্ছি, তোমরা সেই মতো পড়বে বা মনে রাখবে, অবশ্যই মনে থাকবে। ধরো যদি প্রশ্ন করা হয় বলো তো অল্প প্রাণ এবং মহাপ্রাণের ঘর কোনগুলো, তাহলে 1 এবং 3 হচ্ছে অল্প প্রাণের ঘর হচ্ছে 1 এবং অল্প প্রাণের ঘর হচ্ছে 3। তার মানে অল্প প্রাণের ঘর হচ্ছে 1 এবং 3, 13 হচ্ছে অল্প প্রাণের ঘর।
ঠিক আছে, 1 এবং 3। আর মহাপ্রাণের ঘর কোনটা? 2 এবং 4, অর্থাৎ 24 হচ্ছে কি? 24 হচ্ছে মহাপ্রাণের ঘর। যদি এবার প্রশ্ন করি, বলো যে ধরো ড, ট ঠ ড, এই ডটা অল্প প্রাণ না মহাপ্রাণ? আগে তোমাকে মনে রাখতে হবে ডটা কত নম্বর ঘরে রয়েছে এবং কোন বর্গে রয়েছে। কোন বর্গে? ডটা কোন বর্গে আছে? দেখো ট বর্গে আছে, ঠিক তো? তাহলে ট ঠ ড কত নম্বর ঘরে আছে? 3 নম্বর ঘরে আছে। 3 নম্বর ঘরে কি রয়েছে? অল্প প্রাণ না মহাপ্রাণ? অবশ্যই অল্প প্রাণ, মানে 13। এই যে 13, 1 3, তাহলে 1 এবং 3, ডটা দেখো 3 নম্বর ঘরে আছে, তাহলে ডটা তাহলে অল্প প্রাণ বর্ণ হবে বা অল্প প্রাণ ধ্বনি হবে, ঠিক আছে? এবার ধরো তোমাকে মনে করলো ব, ব অল্প প্রাণ না মহাপ্রাণ? প্রথমে বুঝে নিতে হবে বটা হচ্ছে কোন বর্গে রয়েছে। তাহলে প বর্গে রয়েছে। দেখো আমি জানি বলে বলছি, বটা কেন মুখস্থ আছে আমার, প ফ ব 3 নম্বর ঘরে আছে, তাহলে প বর্গে রয়েছে প ফ ব 3 নম্বর ঘরে অল্প প্রাণ না মহাপ্রাণ? না অল্প প্রাণ। 1 এবং 3 বলেছি, 1 এবং 3 নম্বর ঘরে ব রয়েছে, তাই এটা অল্প প্রাণ, ঠিক আছে? সুতরাং অল্প প্রাণ বর্ণ যেটা হবে সেটা হচ্ছে 1 নম্বর ঘর, এবং অল্প প্রাণ এপারে যেটা হবে 3 নম্বর ঘর, অর্থাৎ 13 নম্বর বর্গে বা 13 নম্বর ঘরে 1 এবং 3 নম্বর ঘরে অল্প প্রাণ ধ্বনিগুলো রয়েছে। মহাপ্রাণ ধ্বনিগুলো কত নম্বর রুমে রয়েছে বা কত নম্বর বর্গে রয়েছে? না 2 এবং 4। যদি প্রশ্ন করা হয় ধটা হচ্ছে অল্প প্রাণ না মহাপ্রাণ? না প্রথমে বুঝে নিতে হবে যে এই ধটি কোন বর্গে রয়েছে। না ত থ ত বর্গে আছে, কিন্তু ত থ দ ধ মানে 4 নম্বর ঘরে কিন্তু ধটা রয়েছে, তার মানে এটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি হবে। বুঝতে পেরেছ? এবার চলে আসছি এই নাসিক্যটা কি। না নাক দিয়ে উচ্চারিত হয় বলে এগুলোকে বলা হচ্ছে কে? নাসিক্য ধ্বনি। উঁ ইঁ দন্ত ন, মূর্ধন্য দন্ত ন ম, এগুলোকে নাসিক্য ধ্বনি বলে। এবার চলে আসছি তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ কাকে বলে? না যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু কম প্রবাহিত হয় তাকে অল্প প্রাণ ধ্বনি বলা হয়, এবং যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে বেশি শ্বাস নির্গত হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। উদাহরণ কি? এই উদাহরণ এইগুলো সবগুলো উদাহরণ, এগুলোও কিন্তু অল্প প্রাণের, যতগুলো উদাহরণ হচ্ছে সবগুলো কিন্তু অল্প প্রাণের উদাহরণ। আর মহাপ্রাণ কোনগুলো? এইগুলো, ঠিক আছে? অর্থাৎ 13 এবং 24, 13 হচ্ছে অল্প প্রাণ, 24 হচ্ছে মহাপ্রাণ। এবার চলে যাচ্ছি অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি কাকে বলে। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে প্রথমে ঘোষ হয় তারপরে অঘোষ হয়। না, এটা তোমরা এইভাবে মনে রাখবে না। প্রথম ঘরটা মনে রাখবে অঘোষ, তারপরে দ্বিতীয় ঘরটা মনে রাখবে ঘোষ, আর তাহলে আগে অঘোষ তারপরে দ্বিতীয় ঘোষ। এটা কীভাবে মনে রাখবে? না অঘোষ ঘরের দুটো ঘর আছে, দেখো এটা একটা ঘর, এটা একটা ঘর, অর্থাৎ এই ঘরটা হচ্ছে অঘোষ ধ্বনির ঘর, আর ঘোষ ধ্বনির ঘর হচ্ছে এই 3টে। তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য ধ্বনি এটা ভুলে যাও। তাহলে প্রথম একটা ঘর, 2 একটা ঘর, 3 নম্বর ঘর, এই 3টে ঘর কিন্তু ঘোষ ধ্বনি, ঠিক আছে? তাহলে বলো আগে অঘোষ ধ্বনি কাকে বলা হয়? না যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গাম্ভীর্য কম হয় তাদেরকে বলা হয় অঘোষ ধ্বনি, আর যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গাম্ভীর্য বেশি হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ, ঠিক তো? এবার চলে আসছি, তাহলে যদি প্রশ্ন করা হয়, তোমাদের একটা প্রশ্ন করা হয়, ধরো ছ চ ছ, ছটা হচ্ছে ঘোষ ধ্বনি না অঘোষ ধ্বনি? দেখো অঘোষ ধ্বনি না ঘোষ ধ্বনি, প্রথমে আমরা মনে রাখবো যে অঘোষটা কিন্তু আগে দুটো ঘর নিয়ে অঘোষ, আর ঘোষটা হচ্ছে পরে 3টি ঘর নিয়ে কিন্তু ঘোষ। এবার ছটা হচ্ছে ঘোষ না অঘোষ? না আগে জানতে হবে ছটা কোন বর্গে আছে। না চ বর্গে আছে, ক চ ট ত প, তাহলে চ বর্গে কিন্তু মানে 6টার মানে চ বর্গে কিন্তু 6 রয়েছে, চ ছ মানে 2 নম্বর ঘরে কিন্তু 6 রয়েছে, তার মানে 1 আর 2 নম্বর ঘর কি অঘোষ না ঘোষ? অবশ্যই অঘোষ, তাহলে 6টা হয়ে যাবে অঘোষ ধ্বনি, ঠিক আছে? অঘোষ ধ্বনি, বুঝতে পেরেছ? এবার চলে যাচ্ছি এই অংশটা, এই যে অংশটা বললাম এই অংশটা কিন্তু চতুর্থ শ্রেণীর বিষয়, কিন্তু চতুর্থ শ্রেণীর বিষয়, এবং পরপর 9 বলো 10 বলো এবং বিভিন্ন চাকরি পরীক্ষা বলো এই জিনিসটা এসে থাকে। তবে প্রথমে শুরু হয়েছে কিন্তু এটা ক্লাস চতুর্থ শ্রেণীতে শুরু হয়েছে, এইখান থেকে ম পর্যন্ত, ঠিক আছে? এবার এই জিনিসগুলো, এই যে নিচের যে জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরীক্ষায়, ধরুন বৃত্তি পরীক্ষায় বলো বা অন্যান্য পরীক্ষায় বলো, কি অ্যাডমিশন টেস্ট বলো, 2-একটা প্রশ্ন দিয়ে এদিক সেদিক দিয়ে দেয়, তবে খুবই কমই আসে এই জায়গাটা থেকে। তবে এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্নগুলো আসে চতুর্থ শ্রেণীর জন্য, কিন্তু টোটালটা মিলে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসে। সুতরাং আমরা এটা টোটালটা আমরা জানবো সবাই মিলে। দেখো প্রথম আসছে কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, নৈকট্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন।
এগুলো কাকে বলে এবং উদাহরণ কি, ঠিক আছে? সেটা আমরা কাকে বলে আমরা জানবো না, কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, তাই উদাহরণটা আমি জেনে নেব। কম্পিত ব্যঞ্জন কোনটা? র। তাড়িত ব্যঞ্জন কোনটা? ডয়স্ন র, ঢয়স্ন র, ঠিক আছে? নৈকট্য ব্যঞ্জন কোনগুলো? অন্তস্থ। উষ্ম ব্যঞ্জন কোনগুলো? তালবস, দন্তস, হ এবং মূর্ধন্য স ও হয়। আর পার্শ্বিক ব্যঞ্জন কোনটা? না ল। বুঝতে পেরেছ? এই পর্যন্ত আমাদের ভিডিও থাকলো। পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই সামান্যতম উপকার পেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে আমাদের পরিবারের সঙ্গী হবে।